আমাদের উপপাদ্যের শেষ অধ্যায় 8.4 কারণ 8.5 হচ্ছে কি সম্পর্ক বৃত্ত সম্পর্কিত সম্পর্ক। তোমরা হয়তো স্পর্শকের নাম শুনেছো তাই না? ভবিষ্যতে অনেক শুনবে, ইন্টারভিউ অনেক শুনবে ক্যালকুলাস ডিফারেন্স স্পর্শক আর যেটা ইংলিশটা আপনারা তোমাদের ইংলিশটা জানো কি এখানে স্পর্শক কাকে বলে? স্পর্শক হচ্ছে একটা সরলরেখা, কি রেখা? সরলরেখা। এখন যে সরলরেখা একটা বিন্দুতে স্পর্শ করবে তার নাম হচ্ছে স্পর্শক। এই স্পর্শক যেটা কথা বলা আছে, স্পর্শক নিজেরা হচ্ছে ট্যানজেন্ট। এটা আঁকা হয় কোনো বক্ররেখার কোনো বিন্দু। কোথায় বলো তো? বক্ররেখার কোনো বিন্দু, যে কোনো বক্ররেখা। যে সবসময় বৃত্ত হবে এমন কোনো কথা নেই। বৃত্ত তো একটা বক্ররেখা, তাই না? কিন্তু সরলরেখা বক্ররেখা, বক্ররেখা। তো আমাদের এসএসসির পার্টটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত বা ইন্টাররেগুলার এসএসসি না। বৃত্তের পাশাপাশি কি আসবে? বক্ররেখা আসবে। কি আসবে? বক্ররেখা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন 9.1 থেকে 9.9 মাত্র 9টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার? 9টা। ওখানে হচ্ছে ওই যে স্পর্শক নিয়ে ব্যাপক আলোচনা আছে এবং ভার্সিটি লাইব্রেরিতে তো ক্যালকুলাসের শুরু, মানে ওখান থেকে ক্যালকুলাস মনে হয় যেন জীবনটা ক্যালকুলাস হয়ে যাবে। মানে ডাক্তার না হলে অন্য সাইডে গেলে দেখবে ক্যালকুলাস। ইভেন বলছিলাম যে যারা কমার্সে পড়ে ওরা কি করে? ক্যালকুলাস। এখন স্পর্শক মানে হচ্ছে একটা সরলরেখা যেটা বক্ররেখার কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে। কয়টা বিন্দুতে? একটা বিন্দু। এই যে এটা আমরা এখানে বিন্দু আঁকলাম। যেহেতু মাঝখানে একটা রিমোট আছে সেই জন্য স্পর্শরেখা করি। যেটা বক্ররেখায় যেটা হয় প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আলাদা আলাদা স্পর্শক হয়, তাই না? বিন্দু থেকে মিলে যাচ্ছে, আলাদা একটা সরলরেখা আছে, যে সরলরেখা বৃত্তকে স্পর্শ করে যাচ্ছে। আচ্ছা এখন যদি বলো, যদি এখন যদি হয় এই যে রেখাটা এরকম একটা রেখা, এই রেখার সাথে এই বৃত্তের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। ওকে স্পর্শ করে নাই, তারপরে কি ছেদ করে নাই। যদি ছেদ করে এটার নাম কি? এই রেখার নাম কি? ছেদক। এটার নাম হচ্ছে ছেদক। এটার নাম কি? ছেদক। ছেদক। এটাকে বলা হয় ট্রান্সভার্সাল, ঠিক আছে? প্লাস এটাকে সেকেন্ড 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 আর সেকেন্ড। দেখো জ্যামিতির ভাষায় বা গণিতের ভাষায় একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব মানে হচ্ছে কি দূরত্ব? লম্ব দূরত্ব। একটা বিন্দু হতে একটা রেখার যে দূরত্ব সেটা হচ্ছে কি? লম্ব দূরত্ব। এখন আমাদেরকে যদি বলে কোন একটা বিন্দু একটা বৃত্তের কোথায় অবস্থিত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুটা কোথায় অবস্থিত বুঝবো কিভাবে? কোন একটা বিন্দু, যে কোন একটা বিন্দু সেটা হচ্ছে কোথায় আছে? ব্যাসার্ধ দিয়ে। ভেরি গুড। কিভাবে করব? শিবম বড় করে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা সি বিন্দু, আর এটা হচ্ছে বড় করে যে ও। এখন কোন একটা বিন্দু বৃত্তের ভিতরে নাকি বাইরে নাকি পরিধির উপর আছে সেটা বুঝবো কিভাবে? ব্যাসার্ধ দিয়ে। অর্থাৎ আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব বের করব। যদি ব্যাসার্ধের চেয়ে কম হয় তাহলে বুঝে নিব বিন্দুটা কোথায় অবস্থিত? বৃত্তের ভিতরে অবস্থিত। যদি
এন বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব বের করার পরে যে দূরত্ব আসবে এটা ব্যাসার্ধের চেয়ে কি হয় বেশি হয়, তাহলে বুঝবো বিন্দুটা কি বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি ওই বিন্দুর দূরত্ব কি হয়ে যায় ব্যাসার্ধের সমান হয়, তাহলে কোথায় অবস্থিত পরিধির উপর অবস্থিত। তোমরা যে অবাক হবা যে কিছু কিছু প্রমাণ আছে আসলে এটা গোজামিল প্রমাণ, মানে কথার মাধ্যমে প্রমাণ, কিন্তু আসলে রিয়েল প্রমাণ নাই। রিয়েল কি প্রমাণ? তোমাদের এখানে 8.4 এর প্রথম যেটা আছে এটাও কিন্তু এরকম গোজামিল টাইপের আছে, যে মানে মুখের মাধ্যমে কথার মাধ্যমে কিছু সাহিত্য দিয়ে কি করেছে জ্যামিতিক প্রমাণ করেছে। সবাই দেখেছো? এক নম্বরে কি আছে 8.4 এর প্রথম যে উপপাদ্য যেটা আছে অনুসরণীটা উপপাদ্য। কি বলা আছে বলো? যে কোনো বিন্দুতে আচ্ছা, তোমরা ব্যাসার্ধের নাম শুনেছো, কিন্তু এখন একটা স্পেশাল নাম আছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কি পার্থক্য বলো? হ্যাঁ, কি পার্থক্য? মানে যে বিশেষ সেটা তো রাইট। আমরা হচ্ছে এই স্পর্শক মানে কি আমরা আগেই বলছি যে আজকে বললাম একটা বিন্দু স্পর্শ করা যাবে। কয়টা বিন্দু? একটা বিন্দু। সাপোজ যদি বৃত্তের প্রস্থ কি বিন্দুতে পিটি স্পর্শক আঁকা হয়েছে, তাই না? আর বৃত্ত কেন্দ্র ধরা হয়েছে কি ও ধরা হয়েছে। তাহলে এখন এই যে এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বগুলো আছে সবগুলো হচ্ছে কি বৃত্তের কি ব্যাসার্ধ। তার মধ্যে ওপিটাকে আমরা কি বলবো? এটা ব্যাসার্ধ বা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখন কোশ্চেনে বলেছে উপপাদ্য যেটা বলেছে যে এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক এরা পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে। কথা বুঝতে পেরেছি? লম্ব হবে। হ্যাঁ, লম্ব হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। দুই মার্কের জন্য দুই মার্কের বেশি আশা করা ঠিক হবে না। 4 মার্ক দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো, বা দুই মার্কের জন্য আসতে পারি। বাট এটা বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা তোমরা হাই লেভেলে দিয়ে অনেক করবা যে এই স্পর্শক আর হচ্ছে ব্যাসার্ধ পরস্পর লম্ব। তোমাদের তখন বৃত্তের স্থানাঙ্ক জমিয়ে থাকবে। কি থাকবে? বৃত্তের কি থাকবে? স্থানাঙ্ক জমিয়ে। এখন যেমন সরলরেখা আছে তখন সরলরেখা থাকবে, সরলরেখা 7টা চাপড়া আর হচ্ছে বৃত্তের 2টা চাপড়া, 2টা বড় চাপড়া থাকবে স্থানাঙ্ক জমিয়ে। কোনো সম্পাদ্য উপপাদ্য থাকবে না। সম্পাদ্য উপপাদ্য 98 ক্লোজ, সেট অফ ক্লোজ, কি ক্লোজ? সেট। লগারিদমের ফর্মুলা থাকবে, লগারিদম থাকবে, লগারিদম কি থাকবে? বেসিকগুলো থাকবে, বেসিকগুলো অনেক থাকবে। তাই এখন ওরা কি সাহিত্য ব্যবহার করছে বলো? আমরা পিডি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু নিলাম হচ্ছে কিউ, কি করলাম? কিউ। তারপরে ও কিউ কি করলাম? যোগ করলাম। এবার আমরা আবার রিক্যাপ করি। একটা বিন্দু হতে একটা রেখা যখন লম্ব দূরত্ব আঁকা হয়, বিন্দু থেকে রেখার দূরত্ব মানে কি দূরত্ব বলো? লম্ব দূরত্ব। উল্টা করে কি বলতে পারি? যে একটা বিন্দু আছে আর এই রেখা আছে, এবং এই বিন্দুটি হচ্ছে এই থেকে সাপোজ হচ্ছে হলো যে বিসি রেখার উপর সবচেয়ে নিকটতম বিন্দু হচ্ছে কি ডি। তাহলে আমরা কি বুঝবো? এডি হচ্ছে কি বিসি এর উপর কি লম্ব, তাই না? এবার এখান থেকে খেয়াল করে দেখো, এই যে পিটি যে স্পর্শক আছে, এই স্পর্শকের উপর কিউ বিন্দু আছে। এই পিটি স্পর্শকের যেহেতু স্পর্শক পি বিন্দু ছাড়া বাকি সব বিন্দু কি বৃত্তের কি বাইরে অবস্থিত নাকি ভিতরে অবস্থিত নাকি উপরে অবস্থিত? স্পর্শক মানে কি একটা বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে, ভিতর দিকে যাওয়া সম্ভব না। ভিতর দিয়ে গেলে কি হবে? দুটো ছেদা হয়ে যাবে, একাধিক বিন্দু দিয়ে স্পর্শ করবে, ছেদ করে ফেলবে। তো স্পর্শক মানে হচ্ছে কি একটা বিন্দু দিয়ে স্পর্শ করবে। তাহলে এই স্পর্শ বিন্দু বাদে বাকি যত পিটি রেখার উপর যত বিন্দু আছে সবগুলো কিন্তু কোথায় অবস্থিত? বলো, বাইরে অবস্থিত। তাহলে ও কিউ যেটা আছে এটা ওপি এর চেয়ে কি বড়। কেন বড়? কারণ কিউ বিন্দু হচ্ছে বৃত্তের কি বাইরে অবস্থিত, আর পি কোথায়? বৃত্তের উপরে অবস্থিত। তো কোনটা বেশি দূরে হবে? এখন কিউ কিন্তু শুধু এখানে না, কিউ পি বাদে যেখানেই থাকুক সবসময় কি হবে? ও কিউ কি হবে বলো? ও কিউ পি এর বড় হবে। তার মানে ও পি হচ্ছে সবচেয়ে কি ক্ষুদ্রতম দূরত্ব, আর যে দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব সেটা কি দূরত্ব হয়? লম্ব দূরত্ব। এটা কি দূরত্ব? লম্ব দূরত্ব। তার মানে ও পি পির উপর লম্ব। এই কথাগুলো দিয়ে সংখ্যা বার করেছে। সবাই পড়ো, বই পড়ো, না বুঝলে আবার বলি। Yeah.
তোমরা চেষ্টা করবে একটু সুন্দর করে খামে দেওয়ার জন্য, হ্যাঁ। আমার একটু লজ্জা লাগে, অনেক টিচার হয়তো লজ্জা লাগে না, বাট আমার এইভাবে তিনি নিতে লজ্জা লাগে। সুন্দর করে নামটা লিখে তারপরে দিদি খামে দিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো এবার লেখাটা সবাই পড়েছো? হ্যাঁ, সবাই পড়েছো? দেখো পড়ো, বই নেই কেন? গ্রুপে না বললাম বই নেই? যেখানে একাধিক বই আছে তোমরা পিছনে একটা ভাড়া দিতে পারো, যাওয়ার সময় বই নিয়ে যেও, মানে যে বই দিচ্ছে সে নিয়ে যাবে, বাকি অন্যরা আরেকজনের বই নিয়ে যাবে। বই বলেছে আমি আছি এটা এই চ্যাপ্টার তুলনামূলক মানে অন্যান্য চ্যাপ্টার থেকে সহজ, তোমাদের ভালো লাগবে। এই চ্যাপ্টার পড়ার সময় আমার ভালো লাগে, তো তোমাদের হচ্ছে পড়ার সময় তোমাদের ভালো লাগে। ফর্মুলা স্ট্যান্ডার্ড জ্যামিতি, যেহেতু সাধারণত আমরা আনসার করতে চাই না, তো এইখানকার বেশিরভাগ জ্যামিতিগুলোর সাইজ ছোট, বেশিরভাগ যেমন এই পড়াটা দেখো, এটা বুঝতে কারো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? এবার দেখো, এটা একটা বেসিক, এটা এখন বেসিক হিসেবে ব্যবহার করবো। স্পর্শক, স্পর্শক আর হচ্ছে কি স্পর্শ বিন্দু থেকে অভিন্ন কি বলো ব্যাসার্ধ, এটা পরস্পর কি হয়? লম্ব। এটা একটা বেসিক, এটা সরাসরি এখন কি অন্য তীরগুলোতে আমরা কি করবো? প্রয়োগ করবো। তাহলে পরেরটাতে আসো, পরেরটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক আসে এবং অনেক সহজ। তোমরা কেউ একটা রিডিং করো, কি বলছেন? 26 নম্বর কিছু বলতে 26 হবে বলো। দেখো তোমাদের ওই যে এমসিকিউতে আসে যে বৃত্তের, আমাদের যদি প্রশ্ন করা হয় বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়, কয়টা এমসিকিউতে আসে, বোর্ড পরীক্ষায় পরীক্ষা দেওয়ার আগে বাইরের একটা বিন্দু আছে, তাহলে দেখো স্পর্শক যদি আঁকতে যাও আস্তে আস্তে কাছে আসতেছো, আস্তে 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 কি বিন্দুতে একটা পয়েন্টে টাচ করতে হবে, এর ভিতরে গেলে ছেদ হয়ে যাবে, তাই না? এই পাশেও সেট, দেখো এদিকে 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 আস্তে কাছাকাছি আস্তে আস্তে প্রকাশ করতে কি একটা বিন্দু স্পর্শ করে যাবে। তাহলে বাইরের কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। বলো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টা আঁকা যায়? বৃত্তের উপরস্থ পরিধিস্থ পরিধির পরে বার করা হয় যে বৃত্ত, এই স্পর্শ কয়টা আঁকা যাবে? তাই বৃত্তের উপরে একটা বিন্দুতে একটা আঁকা যাবে, কারণ এটা এই যে এখান থেকে স্পর্শ বিন্দু কারণে ব্যাসার্ধ কয়টা? একটাই তো। এই যে এমসিকিউতে আসে। আর এবার বলো বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? একটাও না। ভেরি গুড। আঁকা যাবে, চিন্তা করে দেখো ছেদ হয়ে যাবে বৃত্তের কোনো ভিতরে কোনো বিন্দু থেকে কি যদি বলো যে এটা একটা স্পর্শ করেছে, কেন? এটা তো হচ্ছে অসীম রেখা, কি রেখা? অসীম রেখা, তাহলে দুইবার হয়ে গেছে। এই জন্য বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কি করা যায় না? স্পর্শটা অঙ্কন করা যায় না। এখন দেখো থিওরি হচ্ছে 26 নাম্বার, 26 নাম্বারে কি বলেছে? এই কথা বলতেছে কে? আসো তাহলে একটা প্রমাণটা বুঝাই দাও। বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে একটা বৃত্তে যদি দুটি স্পর্শক আঁকা হয়, তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব কি সমান। আমরা এখন এক দিলে হচ্ছে তিনটা রাখতে পারবো, কয়টা? তিন। মাত্রা রাজি আছো? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হলো তিনটা অটোমেটিক হয়ে যায়, এটা হচ্ছে ভালো লাগে না। যেমন ধরো তুমি যদি হচ্ছে যে কোন একটা মনে করো যে গরিবকে দান করলাম, মনে করো একটা ছেলে গরিব তারা দান করলো, তুমি দানের সব পেয়ে গেলে। এখন যদি হচ্ছে হলো যে তুমি যদি হচ্ছে সেটা তিন হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হলো তাহলে তুমি ডাবল সব পাবো, গরিব আর এতিম। এখন তুমি যদি কোনো ছেলে মনে করো হচ্ছে যে মাদ্রাসায় পড়ে, গরিব এতিম, ঠিক আছে, আবার হচ্ছে হলো সে কি করতেছে মনে করো হাফেজ হচ্ছে, তাহলে তোমার ট্রিপল সব আমার সম্ভাবনা। তুমি গরিব প্রদান করলা, এতিম প্রদান করলা, এবং যে পড়া শিখতেছে তাকেও কি করলা দান করলা, তোমার এক দিলে কি হয়ে গেল? তিন দান। এই জন্য ইংলিশ পড়ার সময় বুদ্ধিমত্তার সাথে ইংলিশ। এখন এই দেখো আমরা কি করলাম, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এ ও বি যোগ করলাম, তারপরে ও কিউ যোগ করলাম, ও এ ও বি আর ও পি যোগ করলাম। এবার আমরা আগের থিওরি অ্যাপ্লাই করব। আগের থিওরি কি ছিল?
যে বৃত্তের কোণবিন্দু কি অঙ্কিত স্পর্শক আর স্পর্শকের জন্য ব্যাসার্ধ পরস্পর কি লম্ব, তাহলে হচ্ছে OA আর হচ্ছে হলো কি BA লম্ব, তার মানে হচ্ছে হলো PA এই কোণ এটা হচ্ছে কি এক সমকোণ, মানে এই কোণ হচ্ছে এক সমকোণ, রাইট? OAP অথবা PAO সেম মানে হচ্ছে একই কারণে OB হচ্ছে কি PB এর উপর লম্ব, সুতরাং হচ্ছে হলো PB উপর এটা হচ্ছে এটা এক সমকোণ। তো যেটা বললাম অনেক সহজ এবং পরীক্ষায় অনেকবার আসছে, তো সেজন্য তোমরাও দোয়া করবে যাতে এগুলোই আসে, সময় কম লাগবে এবং হচ্ছে একবার দূরে গেলে মনে থাকবে। এখন এই দুটো ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ বলো? সমকোণ ত্রিভুজ। কি কি সমান বলো? OP সমান OA OB সমান OP BB সমান OP সাধারণ OP সমান সমান কি? OP সাধারণ বাহু, তারপরে হচ্ছে OA সমান সমান কি? OB। এইখানে আমরা বুঝতে কাটাবো, দেখো অতিভুজ লিখবো, সমকোণ ত্রিভুজ যদি হয় তাহলে অতিভুজ লিখবো, অতিভুজগুলোর সাথে লিখবো অতিভুজ OP। যেহেতু এই কোণ সমকোণ তার মানে হচ্ছে এই বাহুটা কি বলো? সাধারণ বাহু, পাশাপাশি হচ্ছে অতিভুজ। আর OA আর OB সমান কেন? দেখো এই বছর হচ্ছে এখনো বাদ দেওয়া শুরু করেছে, হচ্ছে বাদ দেওয়ার সময় চলে আসছে। তো যদি এমন হয়ে যায় যে কাউকে গ্রুপ থেকে বাদ দিই, সে কিন্তু ক্লাসে আসবে না এবং রিকোয়েস্ট করবে না, কারণ তোমরা যারা 9 থেকে ক্লাস করে রিকোয়েস্টের কোনো লাভ নেই, লাভ নেই। এবং কিন্তু ভয় দেখাই, এবং ভয় দেখানোর পরে কিন্তু আমি কিন্তু অবশ্যই করে অ্যাপ্লাই করি। তো এমন না যে তোমরা একটু রিল্যাক্সে থাকবা যে স্যার তুমি ভয় দেখাচ্ছে অ্যাপ্লাই করতেছে না, অ্যাপ্লাই কিন্তু করতেছি। গত বছর কিন্তু কতজন হচ্ছে 16 জনকে কিন্তু ক্লাসে অবহেলিত কথা বলার জন্য, কোনো পরীক্ষা না দেওয়ার জন্য, অর্থাৎ আমি কাউকে বাদ দিতে চাই না, বা তোমরা অনেকেই নিজেরা যোগ্যতা অর্জন করো যে আমাকে স্যার বাদ দিয়ে দেন, ঠিকই দিয়ে দেন। আমি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছি আমাকে বাদ দেওয়ার জন্য, এই জন্য আমাকে কি করে বাদ দিয়ে দেন। তো আমি তো বাদ দিতে বাধ্য। তুমি যদি বাদ দিতে চাও যোগ্য হওয়ার মধ্যে আমার চিন্তা ভাবনা। তো আবার বলছি, এটা আজকেরটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং, আজকে লাস্ট ওয়ার্নিং। এরপর থেকে আমি কিছুই বলবো না, জাস্ট গ্রুপ থেকে বাদ দিয়ে দিব। এরপর আর কিছু না, এখানে খেলা শেষ। সুতরাং ত্রিভুজ হচ্ছে PAO আর হচ্ছে ত্রিভুজ হচ্ছে PBO, এই দুটোকে সর্বসম আমরা কি বলতে পারি, সর্বসম বলতে পারি। তাহলে এখানে কি লেখা যায় বলো এখন বলো? তাহলে বাকি সবকিছু সমান সর্বসম P P ইকুয়াল টু কি BB BB শেষ করা হয়ে গেল। 4 মার্কের জন্য আসে বই লেখাস, তারপর তোমরা এখান থেকে বুঝছো, এখান থেকে লিখে নাও, পরে বইয়ের সাথে মিলিয়ে নিও। বাকি 1 নাম্বারটা বলছে, এখন আমরা 2 নাম্বারটা মারবো। 2 নাম্বারটা অতি সহজে কি মানে হচ্ছে যে অনেক সময় হয় না দেখি মারা গেছে, এটা দেখার পরে স্টপ করে আরেকজন মারা যায়। অনেক কথা তার কাছে লোকজন বাইরের জন্য এরকম হচ্ছে যে দেখা যায় হাজব্যান্ড মারা গেছে সকালে, এই সুখ শুতে না পারে কি রাতের বেলায় কি মারা গেছে বা কি মারা গেছে। সেই দৌলত দিয়ে ইয়া বাস করছিল ওই সময় নাকি স্ট্রোক করে একজন মারা গেছে ওটা দিয়ে। তো এখন দেখো সেই হিসেবে তোমরা দেখো অনুশীলনের 1 নাম্বার আসে, অনুশীলনের যদি 1 নাম্বার আসে তখন আমাদের শুধু এটাই একদম সেম প্রমাণ, শুধু হচ্ছে ওগুলো কি দেখো কোশ্চেনটাকে সবাই পড়ে না। অনুশীলনের 1 নাম্বার এটার মধ্যে সাথে সাথে কি অনুশীলনের 1 নাম্বারটা মারা হবে। আচ্ছা না এখানে একটা ভুল বলছি, এটা পরে এটা 3 নাম্বার পার্ট, এটা হচ্ছে তোমরা 6 নাম্বার অনুশীলনের 6 নাম্বার দেবে, অনুশীলনের 6 নাম্বার 1 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট এটা পাবা।
পেরেছো? এইটুকু লেখার পরে এখন কি লিখবো? পি আর পিবি সমান না রেখে সর্বসমান মানে কি বলো? সব কিছু সমান। এই বাহু সমান, এই বাহুটা এই বাহু সমান, বাকি আছে কি বলো? এটা আর এটা। তাহলে প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা ওপি এ গুণ নিই, বলো পরে ত্রিভুজ থেকে কি আসবে? ডাবল লাগার দিকে মাঝখানে, তাহলে কি ওপি বি শেষ। এটা প্রমাণ করতে বলতে না কি বলছে যে পিও যেটা আছে এটা এপিবি কোণকে কি করে? এপিবি কোণটা এপিবি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এটা কি হবে? সমান হবে, সে সমান হয়ে গেল। দেখো আমরা শুধু উপপাদ্য 26টা অন্য উপপাদ্যতে অ্যাপ্লাই করতে বুঝলে? আমাদের 26 অন্য উপপাদ্যতে অ্যাপ্লাই করতে ওই যে সরি না, বাহু সমান্তরাল নিলেন না আগে এটা তো করে আসবো, করার পরে শুধু হচ্ছে যদি 26 নাম্বার বলে তাহলে পি ইকুয়াল টু পিবি, আর যদি অনুসরণের কি 6 নাম্বার আসে তাহলে কি? সুতরাং কি পি দিয়ে তোমরা কি আমার কথা বুঝতেছো? কি বলছি? স্যার। এবারে সহজ, দুইটা একসাথে হয়ে গেল। সর্বসম হলো হওয়ার পরে এখন যদি উপপাদ্য 26 বলে পি ইকুয়াল টু পিবি লিখবো, আর যদি উপপাদ্য মানে অনুসরণের কি 6 নাম্বার বলে তখন হচ্ছে যেহেতু OP এই কোণটাকে সমান বিভাগ করা হচ্ছে, তারপরে এই দুটো কোণ সমান হবে, ওপি কোণ সমান ওপিবি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো দেখো, এবার আসো অনুসরণের 1 নাম্বার। এটা করার জন্য হচ্ছে আমাদের এই যে সর্বসম একটু কিন্তু এই পার্টটা কম একটু সেম থাকে। দেখো প্রশ্ন দিয়েছ জি স্যার এখানে অনেকেই হচ্ছে যারা প্রথম থেকে আসে কোশ্চেন বুঝে না আনসার করবে কি অর্থাৎ প্রথম থেকে বুঝে নাই। স্যার স্পর্শ যায় মানে এই তো স্পর্শ যায়, এই যে পি বিন্দু থেকে স্পর্শ কাজ হয়েছে না, কোথায় কোথায় স্পর্শ করেছে? এ আর বি যোগ করে যে জ্যা হবে তার নাম হচ্ছে স্পর্শ জ্যা। তাহলে এ বি হচ্ছে কি স্পর্শ জ্যা। কোশ্চেনে কি বলেছে? ওপি যেটা আছে স্পর্শ যে লম্ব দ্বিখণ্ড, লম্ব হবে আবার দ্বিভাগ করবে কাকে? এই কে। এবার কোশ্চেন বুঝতে পেরেছো? ওপি কি করবে? এই যে স্পর্শ যে এবি কি করবে? লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারে, একই কথা। মানে লম্ব হবে পাশাপাশি কি? তাহলে অনুসরণের 1 নাম্বার যেটা আছে এখানে আমাদের প্রমাণ করতে হবে কি বলো? যে এটা যদি আমরা সি ধরি, কি ধরি? সি, এসি ইকুয়াল টু হচ্ছে কি বিসি, পাশাপাশি হচ্ছে কি ওপি হচ্ছে কি এসি এর উপর কি বা সরি ওপি হচ্ছে এবি এর উপর কি লম্ব। ওপি রেখা এদিকে সমান দুই ভাগে ভাগ করবে, পাশাপাশি লম্ব হবে, কি হবে? লম্ব হবে। এটা সবসময় কম হতে হবে সমস্যা নেই তার মধ্যে এই পার্টটা কেমন থাকবে? যে একটু কেমন থাকবে মানে স্যার এই সময় আর সবসময় প্রমাণ করতে কোথাও কোনো খবর নেই। স্যার এই স্টুডেন্টের সর্বসময়টা বলা হবে এই সিঙ্গল দিছি বলছি না প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। সেটা কোশ্চেন হচ্ছে যে ওপি যে রাখা আছে এটা হচ্ছে কি স্পর্শ জায়গা কি লম্ব দ্বিখণ্ড। স্পর্শ জায়গা কোনটা বলো? এবি। তাহলে এবি কি লম্ব দ্বিখণ্ড মানে কি লম্ব হবে আবার কি সমান দ্বিভাগ করবে। তাহলে এই দুইটাই প্রমাণ করতে হবে, এসি আর বিসি প্রমাণ করতে হবে, আবার ওপি এবি এর উপর কি লম্ব হবে। কথা বুঝতেছি সবাই? কোশ্চেনটা বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে বাকি কাজ এখন সহজ হবে। দেখ পি এ ও সর্বসম হওয়ার পরে এখন যেহেতু আমাদের এখানে আসতে হবে যে এই দুটো সমান করতে হবে, দেখো এটা এটা, তাহলে আমরা ছোট ত্রিভুজে চলে আসি। আমরা লিখলাম পি ও এ কোণ। এবার তোমরা বলো তাহলে পি ও এ কোণ কার সমান হবে? এই যে ডাবল লাইন স্টার মাঝখানে কি আছে? পি ও বি। এবার আমরা ছোট ত্রিভুজে চলে আসি যেটা হচ্ছে পি ও এ, এটা কি এ ও সি লেখা যায়? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তারপরে লিখলাম তাহলে এটাকে লেখা যায় কি বিওসি। যেহেতু আমাদের কি এই দুইটা বাহু কি সমান প্রমাণ করতে হবে এবং এই কোণগুলো সমান করতে হবে, আমাদের এই দুটো ত্রিভুজে আসতে হবে। কোন ত্রিভুজে? ছোট দুইটা ত্রিভুজ, একটা এসিও আর একটা হচ্ছে কি বিসিও। এইজন্য আমরা এখান থেকে এই কোণটা নিলাম এওসি আর কি বিওসি। এবার আমরা ত্রিভুজগুলো লিখি। ত্রিভুজ হচ্ছে এওসি আর ত্রিভুজ হচ্ছে কি বিওসি। বলো কি কি সমান? দেখো ওএ সমান সমান ওবি লেখা যায়, সবাই বলো। তারপরে ওসি সমান সমান ওসি লেখা যায়, সাধারণ বাহু।
আর যে কোণটা সমান আসছে এই দুইটার সাথে এই বাহুগুলোর কি সম্পর্ক? প্রতিভুজ করতে গেলে সমকোণ তো সমান করতে হবে। সমকোণ কি সমান করতে হবে। তুমি যদি আগে থেকে সমকোণ করে রাখো তাহলে তো সমান করার আগে কোশ্চেন মানে সমান করার আগে কোশ্চেনে পাওয়া হয়ে গেছে। অন্তর্ভুক্ত কোণ, ভেরি গুড। এই দেখো ও এ আর ও বি প্রথম ত্রিভুজ থেকে কোন বাহু নিলাম? ও এ। আর আরেকটা বাহু কি বলো? ও সি। তাহলে এই কোণটা কি? এ ও সি। দেখো এই জন্য আমরা এই যে কোণটা প্রমাণ করেছি সমান করেছি। দুইটা বাহু আর তাদের কি অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসমান। তারপরে হচ্ছে হলো যে এই পাশে এখানে কি লিখবো? দেখা যায় পিছন থেকে অন্তর্ভুক্ত এ ও সি সমান সমান হচ্ছে কি? অন্তর্ভুক্ত কি? অন্তর্ভুক্ত হচ্ছে বি ও সি। সুতরাং ত্রিভুজ হচ্ছে কি? এ ও সি আর ত্রিভুজ হচ্ছে কি? বি ও সি এরা কি? সর্বসমান। সর্বসমান মানে তার মানে কি? সমান এসি ইকুয়াল টু বিসি। আবার হচ্ছে হলো কি? ওসি এ কোণ সমান সমান হচ্ছে কি? ওসি বি কোণ। কিন্তু এই দুইটা কোণ কি কোণ বলো? রৈখিক যুগল কোণ। কি কোণ? রৈখিক যুগল কোণ। এবং দুইটাই সমান। তার মানে প্রত্যেকটা কত হবে? 90 ডিগ্রি হবে। আর যদি তোমার এই সাহিত্য পছন্দ না হয় তাহলে তুমি এইভাবে লিখবে। একটু আসার পরে একটা প্রমাণ হয়ে গেছে যে এসি আর বিসি কি আসছে? সমান আসছে। আবার কি লিখতে পারি বলো? OCA আর হচ্ছে OCB দুইটা যোগ করে কত? 180 বা হচ্ছে কি 200। এখান থেকে আমরা OCA এটাকে কি লিখতে পারি? OCA বা দুইটাকে আমরা কি লিখতে পারি? OCB লিখতে পারি। এটা কি 200। 2 ইনটু কি? OCA এর হচ্ছে 200। 2 দিয়ে ভাগ করলে কত হবে? OCA সমান সমান হচ্ছে 1 সমকোণ। কি সমকোণ? 1 সমকোণ। OCA এর কোণ 100 কোণ হওয়া মানে কি? যে OC হচ্ছে কি বলো? তার মানে OC AC এর কোণ লম্ব। তার কোণ লম্ব। এক কথায় কি বলতে পারি? OC OP হচ্ছে কার কোণ লম্ব? AB এর কোণ লম্ব। OC রেখা OP রেখা AB রেখা বরাবর আর AC আর AB F এর রেখা বরাবর। সবাই কি বুঝতে পেরেছি? এই হচ্ছে প্রমাণ। অতিরিক্ত আমাদের এইটুকু করা লাগবে। এক দিলে আমরা 3 বার কি মারলাম। মানে একটা থিওরি দিয়ে আমরা 3টে শেষ করি। যদি রৈখিক যুগল কোণ হয় কি হয়? রৈখিক যুগল কোণ। এই দুটো কি? উপরে সম্পর্ক হয় পাশাপাশি এর হচ্ছে কি? রৈখিক যুগল কোণ। এখন যদি এই দুটো সমান হয়ে যায়, কি হয়ে যায়? সমান আবার রৈখিক যুগল কোণ। আমরা এই দুইটা আমি কি করে রাখবো? এই জন্য রৈখিক যুগল কোণ। আর যদি লেখাটা পছন্দ না হয় তাহলে এইভাবে লিখতে পারি। যে যেটা লেখা ভালো ও লেখাটা দরকার। এই শেষে যেটা আছে এটা স্কুলের ক্ষেত্রে এটাই পছন্দ বেশি। কারণ আগেরটা তো সহজ। মানে একটু সহজ হয়ে যায়। এগুলো বোর্ডে আসে, একটু বোর্ডে আসে। আর বুঝতে পারছি স্কুলের টিচাররা কোনটা পছন্দ করে বেশি। সবাই দেখতে পাচ্ছেন? এখন আসে এখানে তোমাদের একটা কথা বলে রাখি দেখো। উন্নত সূত্রে আমরা কি শিখেছি? যে বিন্দুর কোনো একটা বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক হচ্ছে কি? স্পর্শক বিন্দুর ব্যাসার্ধের উপর কি? লম্ব। নাম্বার 1। আর পরটা কি শিখেছি বল? বৃত্তের বহিস্থ কোণ বিন্দু হতে যদি দেখা হয় বৃত্তে কি স্পর্শক কি? অঙ্কন করা হয়
তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কি হবে সমান হবে। তোমাদের জাস্ট জানার জন্য বলি আর কি, তুমি যখন অনুসরণী দুইটা করবে খেয়াল করো, যখন অনুসরণী দুইটা পরীক্ষায় তোমার আসবে তখন উপপাদ্য 25 26 দুইটাকে তুমি বেসিক হিসেবে ইউজ করতে পারো। অর্থাৎ তুমি চাইলে 1 নাম্বার আর 6 নাম্বারের জন্য সর্বসহজ যে প্রমাণটা ওটা এভাবে করতে পারো। ও এর সমান সমান কি ওবি, ওপি সমান সমান কি ওপি, পি এর সমান সমান কি পি, এভাবেও সমান সমান করতে পারো। কারণ যেহেতু তুমি উপপাদ্য করে আসছো তার মানে এখন হচ্ছে এগুলো তোমার কি বেসিক হিসেবে কাজ হবে, কি হবে বেসিক হিসেবে। তাহলে তিনটা বাহু সমান, এখানে তুমি যদি একই বৃত্তের ব্যাসার্ধ সাধারণ বাহু আর একটা হচ্ছে দুই টেবিলে রেখে দিলাম, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিন্দু হতে কি বৃত্তের দুটি স্পর্শ রাখলে স্পর্শ মানে ওই বিন্দু কি স্পর্শ বিন্দু কি সমান দেওয়ার পরে তারপরে তুমি লিখলা ত্রিভুজ সি এ ও আর হচ্ছে ত্রিভুজ কি ডি ই ও এরা হচ্ছে সর্বসম। একটু সবাই লিখে রাখো, মানে তুমি চাইলে তার জন্য বলো 1 নাম্বার কি 6 নাম্বারের জন্য এইভাবে সর্বসমতা এইভাবে প্রমাণ করতে পারো। কথা কি বুঝতে পারছি না? আগের মতো করলে হবে। বা যেহেতু তোমার 26 নাম্বার তোমার কি উপপাদ্য, ওটার বেসিকও তুমি চাইলে কি অ্যাপ্লাই করতে পারো। লিখে রাখো অনুশীলনী 1 নাম্বার আছে না, যদি পরীক্ষায় আসে আমরা সর্বসমতা এইভাবে প্রমাণ করতে পারি। বাহু 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 তিনটে বাহু। দেখো এরপরে হচ্ছে আমাদের আমরা আজকে এই চ্যাপ্টারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। উপপাদ্য দেখো 27 আমরা বলো দেখি দুইটি বৃত্তে কয়টি হচ্ছে সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? তিনটা। দুইটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এটা হচ্ছে হলো যে যেমন ধরো যদি প্রশ্ন করে একটা ত্রিভুজের কয়টা সূত্রকোণ থাকে বলো তো? কয়টা সূত্রকোণ থাকে? সূত্রকোণ কয়টা? সঠিক আনসার বলো, কে বলতে পারবে? তাহলে আনসার কি হবে? কমপক্ষে দুইটা বলতে পারো। কমপক্ষে কয়টা? দুইটা। যদি সমকোণ ত্রিভুজ হয় তাহলে সমকোণ বাদে বাকি দুইটা কি সূক্ষ্মকোণ। যদি স্থূলকোণী হয় তাহলে কি স্থূলকোণ বাদে বাকি দুইটা। আর যদি তিনটে যদি কি হয় মহাসূক্ষ্মকোণ হয় তাহলে তো হলোই। তার মানে আনসার কি হবে বলো? কমপক্ষে দুইটা। এবার ঠিক একই রকম ভাবে এখানে যে কোশ্চেনটা বলেছি কি বলেছি, দুইটি বৃত্তে কয়টা সাধারণ স্পর্শ। সাধারণ মানে কি কমন, সাধারণ বুঝে না? যেমন সাধারণ বলে কেন বলে বলো তো? সমান আর হ্যাঁ সবার সবার জন্য এটা সাধারণ। কথা বুঝছো তো? মানে তোমাদের জন্য হাই লেভেলে পড়াশোনা করবে তোমরা, এই জন্য তোমাদের আগে থেকে হাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হায়ার ম্যাথ কি ম্যাথ? হায়ার ম্যাথ। এবং এসএসসি থেকে কিন্তু হায়ার ম্যাথের সাবজেক্ট বেশি কাজে লাগে। এখন এখানেও যে কোশ্চেনটা বললাম দেখো সাধারণ স্পর্শ, আমরা মনে করি এরকম একটা স্পর্শ রাখলাম, দেখো দুজনকে স্পর্শ করে গেল, দেখো তাহলে এটা একটা সাধারণ স্পর্শ আর এটা একটা কি সাধারণ স্পর্শ। তাহলে কয়টা আগে গেছে বলো? আর একা সম্ভব? এই বড় কেন সাধারণ স্পর্শ এটা হচ্ছে কি সাধারণ স্পর্শ কমপক্ষে দুইটা। তাহলে সর্বোচ্চ কয়টা? চারটা। সবগুলা কন্ডিশন একসাথে করে ফেলতেছে। এবার কয়টা কাজ হবে? এবার তিনটা। হ্যাঁ উপরে দেখো এগুলো आंसर দিতে আসবে।
করে তাকাই থাকলে আপনার বুঝতে হবে, লিখতে হবে। এমসিকিউতে আসে যে দুইটি বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, কি করে? বহিস্থভাবে। তাহলে কয়টা স্পর্শক আঁকা যায়? তিনটা। সাধারণ স্পর্শক কয়টা? তিনটা। আর কি কই? মাঝখানে এই কয়টা আসলো? তিনটা আঁকা যাচ্ছে। কয়টা? তিনটা। তিনটি সাধারণ স্পর্শক। মানে সাধারণ মানে কি? ওকেও করেছে, ওকেও কি করেছে? এই বই সায়েন্স, কমার্স, আর্টস সবারই বই, বাংলা বই, ইংরেজি বই, তাই না? এই তিনটা। কয়টা হলো? তিনটা। আচ্ছা, এখন যদি অন্তঃস্পর্শ বুঝো, এক ধরনের ভিতরে কি আরেকজন। ক্যাঙ্গারু দেখছো না? ক্যাঙ্গারু এবার বাচ্চাদেরকে কি করে? ভিতরে নিয়ে রাখে। তাহলে কয়টা আঁকা যাবে? একটা। শুধু একটা। দেখো আর আঁকা সম্ভব না। তুমি যদি বলো যে আমি এরকম করে আঁকবো, এই যে তাহলে এটা হচ্ছে স্পর্শ, এটা হচ্ছে হয়ে গেছে। এই জন্য আর আঁকা সম্ভব নয়। এখানে শুধুমাত্র কয়টা? এদের প্রত্যেকটা যে কোনো একটা এমসিকিউতে আঁকতে পারে। কি শিখেছি আমরা? দুটি বৃত্ত যদি কি করে? ছেদ করে। কি করে? ছেদ করে। তাহলে সাধারণ স্পর্শক আঁকা যায় কয়টা? দুইটা। প্রত্যেকটা ভালো করে নোট করে রাখো যে যে কোনো একটা এমসিকিউতে আর সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে তোমাদের এবার যেহেতু নতুন, এবার আরো বেশি সম্ভাবনা। এখন তাহলে সবাই চিন্তা করে বলো যে কমপক্ষে কয়টা আঁকা যায়? দুইটা না একটা? একটা। একটা। তাহলে সর্বোচ্চ কয়টা? তিনটা। তিনটা হয় নাই। সর্বোচ্চ হয় নাই। ওইদিকে চারটা। তাসিন আঁকো। সর্বোচ্চ তিনটাই ও চারটা বলছে, আঁকো। পারবা? ও ঠিক বলছে। তাসিন তো ঠিক বলছে, কিন্তু পারতেছে না। মাঝে মধ্যে কিন্তু না বুঝে হয়ে যায়। যে স্কুলে এক প্রতিষ্ঠান এসে বলতেছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে হলো যে 300 কিলোমিটার হলে আমার বয়স কত? তো এখন বলছে অটো পাস পরিদর্শক বলে যাবে আর কি, অটো পাস এরকম ব্যাপার। তো এখন দাঁড় করেছে ফার্স্ট পয়েন্ট করে দাঁড় করেছে। ও তো পুরো ইয়ে হয়ে গেছে, মেয়াদ অলিম্পিয়াড ফেল, তাই না? যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার হলে আমার বয়স না। দুইটা কথা বলবো, দুইটা পরীক্ষা দুইটাই আছে। তো এখন দুষ্টু আছে না কিছু? স্যার আপনার বয়স 40 বছর। এখন স্যার তো অবাক, ও কিভাবে বুঝছো? স্যার আমাদের গ্রামে একটা আধা পাগল আছে, ওর বয়স 20 বছর। আপনি পুরো পাগল, আপনার বয়স 40। ও পুরো কোনো হয়ে গেছে আর কি, মিলে গেছে আর কি। তাহলে নাসিম তুমি চারটা বছর চারটা থাকতে পারবা? চারটা যখন স্পর্শ করবে না, ছেড়ে করবে না। স্যার এই যে আর একটা আর কি মানে স্যার এই তাহলে কয়টা হলো? চারটা স্যার। চারটা কেন? এইরকম একটা, এইরকম একটা, এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, বলা আছে। হ্যাঁ, এটা তো বললাম, সবগুলো কন্ডিশনকে অ্যাক্সেস করে দিল যে সর্বোচ্চ কয়টা? চারটা। তো চারটা কখন হবে বলো? ছেদ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। স্পর্শ করলে কয়টা আঁকা যায়? তিনটা বাকি একটা। বহিঃস্পর্শ করলে তিনটা, অন্তঃস্পর্শ করলে কি? একটা। দূরত্ব যত কাছাকাছি হয় তত স্পর্শের সংখ্যা কমে আসে। না, এরকম না। যে একদম একদম হ্যাঁ, ভিতরে চলে আসতে, তাই তো? মানে একটা যত ভিতরে আসবে একবার ভিতরে ঢুকে গেলে আরো কমবে। তখন মিলেমিশে দুজন একা পাই, তাই না? আর কেন দুজন একজন। এখন এখানে স্পর্শক আবার দুই ধরনের। দেখো তোমাদের এই যে যেহেতু শিক্ষামন্ত্রী সিরিয়াস হয়ে গেছে, তোমাদেরও কি হওয়া উচিত? সিরিয়াস হওয়া। তোমরা যেহেতু সিরিয়াস টিচারও পাইছো, সেই জন্য তোমাদের টার্গেট থাকা উচিত কোশ্চেন কঠিন হোক। কোশ্চেন কি হোক? কঠিন হোক। আমরা ভাববো আমরা গাইড কোশ্চেন। এখানে স্পর্শক যেগুলো আছে, কিছু আছে সরল সাধারণ স্পর্শক আর কিছু আছে তির্যক স্পর্শক। সাধারণ স্পর্শক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি সরল সাধারণ স্পর্শক, আর একটা কি তির্যক স্পর্শক। এখন আমাদেরকে চিন্তা হবে সরল সাধারণ স্পর্শক কোনটা। যে স্পর্শক কেন্দ্রগুলা যদি স্পর্শকের একই পাশে থাকে, তখন এদের নাম হয় সরল সাধারণ স্পর্শক।
এটাকে বলো কেন্দ্রগুলো কি একই পাশে, যদি বিপরীত পাশে হয় তাহলে হয় কি তির্যক স্পর্শক। দেখো কেন্দ্রটা এখানে হবে না, এখানে হবে না বলো, তাহলে এই স্পর্শকের সাপেক্ষে কেন্দ্রগুলো কি এটা কি একই দিকে, তার মানে এই দুটো স্পর্শক কি বলো এখন তুমি তো বড় পরামর্শ দেখে লাফাই হচ্ছে বৃত্তগুলো বাইরে দিচ্ছে শব্দটা একটা করে দেখি ওরা যদি সাধারণ স্পর্শক বলে একরকম আর সরল সাধারণ স্পর্শক বলে কি আরেকরকম। যেমন ধরো এখানে আসো, এই যে এখানে বলো স্পর্শক কয়টা, এখন তোমাদের পরীক্ষা আসলো দুটি বৃত্ত পরস্পর কি করলো বহিঃস্পর্শ করেছে, কি করেছে বহিঃস্পর্শ করেছে, তাহলে হচ্ছে এদের সরল সাধারণ স্পর্শক কয়টা, বহিঃস্পর্শ তিনটা দিয়ে দিলাম। দেখো কয়টা, এই রেখার এক পাশে এই রেখারও কি একই পাশে, বাট এই যে স্পর্শক এটা কি দুই পাশে না, তাহলে এটা কিন্তু কি সরল সাধারণ স্পর্শক কি হবে না, এটা তির্যক স্পর্শক। এটা কি বুঝতেছো, এই কোশ্চেন করতে হলে এরকমই হবে। তোমাদের মনে করো সবাই কি শিখাবে বহিঃস্পর্শ করলে স্পর্শক আঁকা যায় কয়টা, সাধারণ স্পর্শক তিনটা। এখন কোশ্চেনে কি আসবে কয়টি সরল সাধারণ স্পর্শক আঁকা যায়, কি করবে বেশিরভাগ পাঠাই দিবি তিনটে আনসার কোটা হবে এখন এখানে বলো দুটি বৃত্ত যদি ছেদ না করে বা স্পর্শ না করে তাহলে কয়টা সাধারণ স্পর্শ দেখা যায়, সরল সাধারণ স্পর্শ, সাধারণ স্পর্শ কয়টা, সাধারণ স্পর্শ চারটা, সরল সাধারণ স্পর্শ কয়টা, তির্যক স্পর্শ কয়টা, দেখো এই যে এখানে কেন্দ্র এখানে কেন্দ্র, এই স্পর্শকের সাপেক্ষে কেন্দ্রগুলো কোন পাশে, এই রেখা কি দুইটাই নিচে, এই যে স্পর্শক তার এই রেখা কি দুইটাই কি উপরে, বা এই রেখার সাপেক্ষে দেখো এই রেখার সাপেক্ষে কি একটা কি একটা বায়ে একটা কি ডান বায়ে দুইজন দুই দিকে, আবার এখানে যে স্পর্শকটা আছে এটাও কি দুই দিকে, বুঝতেছি। তাহলে দুইটি বৃত্ত যদি স্পর্শ বা ছেদ না করে তাহলে এদের সাধারণ স্পর্শক কয়টা, চারটা, সাধারণ স্পর্শক চারটা, সরল সাধারণ স্পর্শক কয়টা, দুইটা, তির্যক স্পর্শক কয়টা, দুইটা। এইগুলো ভালো করে লিখে রাখো, দুইটা দুইটা চারটা, মানে দুই দুই চার, দুই দিয়ে যোগ করলে চার হবে, গুণ করলে চার হবে। কি লিখবো, যা যা বলেছি তাই লেখো, আর যে এমন ভাবে লেখো যেটা তুমি বুঝবে তাই হবে, আপনি এগুলো বুঝতে চলবে। আর যদি কাউ যদি বুঝতে অসুবিধা হয় চলো রেকর্ড থাকবে, রেকর্ড দেখে দেখে লেখাটা দেখবে। দেখো আমাদের এবার হচ্ছে 27 নাম্বার অনেক সহজ, এই চ্যাপ্টারের উপপাদ্য মানে কি সহজ সমাধান। দেখো 27 নাম্বার কি বলেছে, দুইটি বৃত্ত কি করতে হবে পরস্পর কি করবে বলো, বাইরের দিক দিয়ে স্পর্শ করবে, ওর নামগুলো কি দিয়েছে, একটা হচ্ছে এ আর একটা কি বি দিয়েছে, এটা এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ও। তো এরা এখন হচ্ছে প্রমাণ করতে হবে এই তিনটা একই রেখা বরাবর আছে, এটা প্রমাণ করতে হবে। তো করার জন্য আমরা কি করলাম, এখানে কি আঁকলাম বলো, একটা হচ্ছে স্পর্শক সাধারণ স্পর্শক আঁকলাম, কি আঁকলাম এর নাম হচ্ছে কি উপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে পি, হচ্ছে পি কিউ, এখানে সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। আমরা প্রত্যেকটা আলাদা করে চিন্তা করে দেখো, প্রথমে এই বৃত্তটা কি বা এই বৃত্তটা কি বলো বা, একটা পি কিউ হচ্ছে কি স্পর্শক আর ও এ কি স্পর্শ দিতে যাবে কি,
তার মানে হচ্ছে যে ও এ যেটা আছে এটা পি এর উপর কি লম্ব, তার মানে পি ও এ কোণ সমান সমান কি 90 ডিগ্রি 90 ডিগ্রি বা এক সমকোণ। অনুরূপভাবে আবার হচ্ছে দেখো এবার এই বৃত্ত বা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত বি, স্পর্শক কি স্পর্শক হচ্ছে পি কিউ, যেহেতু সাধারণ স্পর্শক ওর স্পর্শক ওর স্পর্শক, তাহলে ওবি হচ্ছে কার উপর লম্ব, পি কিউর উপর লম্ব। এবার তাহলে কি লিখতে পারি পি ও বি কোণ সমান সমান কি এক সমকোণ। এখন এই দুটো যদি যোগ করি পি ও এ আর হচ্ছে পি ও বি যোগ করে কত হবে এও বি দুই সমকোণ হবে। হ্যাঁ ডান পাশে হবে 1 1 2 আর এই কি হবে এ ও বি কোণ, এ ও বি কোণ সমান সমান 2 সমকোণ বা এক সমকোণ। এ ও বি কোণ হচ্ছে এক সমকোণ হয়। তো একটা কোণ কখন এক সমকোণ হয় বলো, যখন তার প্রান্তগুলো, তার মানে ও এ আর ও বি কি একই রেখা অবস্থিত, একই রেখায় কি অবস্থিত, অর্থাৎ এ কমা ও কমা বি একই সরলরেখা অবস্থিত। সমান হয়ে গেল, সহজ না? আপনি 4 মার্কে আসবে সুন্দর করে লিখে আর চেষ্টা করবে এগুলো অ্যান্সার করার জন্য, যাতে সময়টা কম লাগে। এখানে বইও লেখা আছে, বই থেকে লিখতে পারো, আর এখানে যতটুকু লিখছি এটা চাইলে লিখে নিতে পারো। হ্যাঁ এগুলো সবগুলো লিখো না, তবে আগে দুইটা বেশি আছে, আগে বলে বেশি না ওটা কম আছে। যাদের লেখা হয়ে গেছে তারা বলো এখন এই কনসেপ্টটা কি অন্তঃস্পর্শের ক্ষেত্রে হবে? স্পর্শবিন্দু আর কেন্দ্রগুলো একই রেখা হবে অন্তঃস্পর্শের ক্ষেত্রে? আগে এরকম বেরু রাখা দরকার নেই, আমরা এখানে একটা সাধারণ স্পর্শ আগের মতো পি কিউ আঁকলাম, তাহলে প্রথমে হচ্ছে গোড়াবৃত্তের সামনে কি লিখতে পারি ও এ হচ্ছে কি পি কিউ এর লম্ব, আর কি হবে ও বি হচ্ছে কি দুইটা রেখা কি আছে ও থেকে শুরু হয়েছে, ও থেকে শুরু হয়েছে আবার পি কিউ এর লম্ব, তার মানে কি এ বি ও এরা হচ্ছে কি সমরেখা, এটা কি সমরেখা, এটা যাচ্ছে বেসিক এর আর কি এমসিকিউ এর জন্য শিখে রাখা। যেখানে দেওয়া আছে কাজে প্রমাণ করতে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ওই স্পর্শবিন্দু কি সমরেখা হবে। এইখানে যে অনুসিদ্ধান্তগুলো আছে অনুসিদ্ধান্ত 11 12 এই দুটো থেকে তোমাদের একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। স্যার সিকিউ যে ফর্মুলা দিতে যা যা করাচ্ছে এগুলো আরেকটা বাকি আছে, আরেকটা করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সম্পাদ ব্যাখ্যার সমান উপপাদ সম্পাদ 8.5 এগুলো সম্পাদ সম্পাদের সহজ না হলে পারে দেখো দুইটা ভিত্তিটা হচ্ছিল যে কেউ যদি বলে যে স্যার এটা প্রমাণ করার কি আছে এটা দেখে বুঝে যাচ্ছি, আমি তার সাথে একমত। দেখো দুইটি বৃত্তের এই যে প্রথম যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ কত এসি না, এটাকে ধরলাম R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত R2। এখন AB হচ্ছে কি এর কেন্দ্র থেকে দূরত্ব না,
দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটাকে AC প্লাস হচ্ছে BC লেখা যায়, তারপরে R1 প্লাস R2 এখান থেকে MCQ হয়। দুটি বৃত্ত যদি কি হয় পরস্পরকে বহিঃভাবে স্পর্শ করে তাহলে এদের কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব এদের কি ব্যাসার্ধের যোগফলের কি সমান। কোশ্চেন কিভাবে আসবে বলা থাকবে যে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? আর একটা বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? ব্যাস। এগুলো কি দেওয়া আছে? ব্যাস। এরা পরস্পরকে বহিঃভাবে স্পর্শ করেছে, কি করেছে? তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? কত হবে? 18। কিভাবে 18? না, এটার ব্যাস 10 আর এটা হচ্ছে 8। উল্টো করে আসতে পারে যে দুইটি বৃত্তের হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কত? দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? তারপরে একটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে হলো তোমার হচ্ছে হলো তোমার হচ্ছে 14 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? তাহলে বাকিটার ব্যাস কত? বাকিটার ব্যাস কত? বুঝছো? এরকম প্রশ্ন আছে। এবার অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি হবে বলো? এই দেখো A থেকে B, A থেকে B যেটা আছে এটাকে আমরা OA OB লিখতে পারি না? A থেকে B হচ্ছে কি বৃত্তদ্বয়ের কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। OA OB, what is OA? বড় বৃত্তের কি ব্যাসার্ধ আর হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। এই যে দুটি বৃত্ত যদি পরস্পরকে কি করে অন্তঃস্পর্শ করে বা অন্তঃভাবে স্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধের কি বিয়োগফলের কি সমান বা ব্যাসার্ধের অন্তরফলের সমান। পরে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এদের হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? কত হচ্ছে এরা অন্তঃস্পর্শ করেছে, কি করেছে? অন্তঃস্পর্শ। তাহলে কত হবে বলো? 15 মাইনাস 10 সেন্টিমিটার। এটা হচ্ছে সাধারণ MCQ। এবার তোমাদেরকে একটা অসাধারণ MCQ দিই যেটা তোমাদের যারা নিচে পরীক্ষা দিবে ওখানেও আসতে পারে এবং প্রশ্ন যদি কঠিন হয় অনেকেই হচ্ছে আসতে পারে। প্রশ্নটা এরকম যে দুটি বৃত্ত কি করেছে? অন্তঃস্পর্শ করেছে, কি করেছে? অন্তঃস্পর্শ করেছে। এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? সেন্টিমিটার। তাহলে একটার ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় বাকিটার ব্যাসার্ধ কত হবে? দেখি কেউ কথা বলবে না, খাতায় করো করে আমাকে ইন্ডিভিজুয়ালি বলবা। অন্তঃস্পর্শ করেছে, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এরই মানে হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 5 সেন্টিমিটার এবং একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? সাদমান বলেছে 3 আর টু হচ্ছে 3, তারপরে তানমিরও 3 বলছে 3 আর কেউ, তারপরে হচ্ছে নাফিস ইশতিয়াক বলছে 3, এরপরে হতে পারে কোনো অপশন নাই, পরীক্ষার সময় কি করতে হবে মানে হতে পারে লিখে দিলে হবে না, যে কোনো একটা লিখে নিতে হবে। সুন্দর করে বলো, যেটা আসে সেটা বলো, সমস্যা নেই, একটা বললে সমস্যা নেই। 13 একদম বলছে 13 সেন্টিমিটার আর 13 আর 3 আচ্ছা মোটামুটি দুই দিকেই হচ্ছে 50 ভোট করছে, তাই তো? তাহলে এখন আমার হচ্ছে হলো এখানে হচ্ছে মজার বিষয় হচ্ছে তোমরা দুই পক্ষ ঠিক বলছো কিন্তু পরীক্ষা আসলে এক পক্ষ ঠিক হবে না। মানে তোমাদের পরীক্ষা যদি এরকম আসে, যে পরীক্ষা দিবে এরকম 1 হচ্ছে হলো 3 সেন্টিমিটার, 2 হচ্ছে হলো 13 সেন্টিমিটার, তারপরে 3 হচ্ছে হলো কি মনে করে যোগফল দিয়ে দিবে যোগ 8 দিয়ে, এটা হচ্ছে হলো 8 5 কত হবে? 8 দিলে মনে করো আমরা কোন একটা দিল 10 সেন্টিমিটার। এখন অপশনে ক নাম্বারে দিলে মনে করো 1, ক নাম্বারে দিল কি 2, গ নাম্বারে দিলে হচ্ছে 1 ও 2 আর গ নাম্বারে হচ্ছে দিল কি মনে করো 2 ও 3 বা 1 2 3। এখন কোনটা ঠিক?
এটা তাহলে এখানে তোমরা তো মনে করো দেখে ওনাকে 3 দিয়ে দিবে ওনাকে 13 দিয়ে দিবে কিন্তু কি 1 2 দুইটাই কি ঠিক ওহো তোমরা দুইটাই ঠিক বলছো দুজন মানে সবাই ঠিক বলছো কিন্তু কারণটা ঠিক না আচ্ছা মানে দুইজনটা মিলে দুইজন দুই গ্রুপে কি মিলে ঠিক কেন এটা করছে দেখো এখানে হচ্ছে R1 R2 না দিয়ে এই যে আমরা ডিফারেন্স নিব কি নিব ডিফারেন্স মানে যদি R1 টা R2 থেকে বড় হয় তাহলে R1 থেকে R2 বিয়োগ করব আর যদি R2 কি হয় R1 থেকে বিয়োগ হয় বড় হয় তাহলে R2 থেকে R1 বিয়োগ করব সবাই কি বুঝতে পেরেছি তাহলে এখানে যেটা হবে তাহলে দূরত্ব হচ্ছে কত বলো 5 5 এখানে হচ্ছে কি একটা হচ্ছে R1 R2 আর কত হচ্ছে কি R2 মাইনাস হচ্ছে R1 5 R1 কত 8 তাহলে R2 কত হবে 3 হবে এখান থেকে হচ্ছে হলো R2 কত হবে বলো 5 প্লাস 8 R1 ইকুয়াল টু কত হবে 5 প্লাস 8 ইকুয়াল টু কি দুইটাই ঠিক দুইটাই সঠিক এখানে আসলে রিলেশনশিপে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো ভিডিওটা চিন্তা করো সবাই লেখা একসাথে লেখো 3 রোধের দূরত্ব কত 5 আমরা একবার কি বলতেছি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 3 দেখে আসলে একটু এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে হলো 8 আর আরেকটা হচ্ছে কত 3 এটা মোট হচ্ছে 8 এটা এখান থেকে একটু কত বলো 3 এখন বলো তাহলে এর দূরত্ব কত হবে 5 হবে 5 এইবার এই যে এটা হচ্ছে হলো 13 সেন্টিমিটার কত 13 সেন্টিমিটার আর বাকি যেটা আছে সেটা হচ্ছে হলো কত ওটা তো কত 8 ওটা কত এটা হচ্ছে হলো যেমন ধরো 8 সেন্টিমিটার এখন দূরত্ব কত 5 কিন্তু গরিবের পাশে আছে এইজন্য দুইটা কন্ডিশনে এখানে রোধযোগ্য কত হবে স্যার এখানে কিছু আরেক ধরনের ডিসকাস করতে পারে স্যার যে তিনটা বৃত্ত স্যার এইভাবে উপর নিচে করে বসায় দিয়ে বললো যে যে মাঝখানে কেন্দ্রগুলো দিয়ে যে ত্রিভুজ গঠিত হয় ত্রিভুজের বাহুগুলো এটা যদি হায়ার চ্যাপ্টার পড়ে আছে ঠিক আছে তখন লেখা ঠিক আছে আজকে